ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস স্ট্রাকচার অফ অ্যাটমের একদম শেষ ক্লাস চলে এসেছি, ক্লাস 5 এ। এটা করলে স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টার পুরো কমপ্লিট, সেমিস্টার 1 এর স্ট্রাকচার অফ অ্যাটম পুরো কমপ্লিট। আমরা আবার নেক্সট ভিডিওয়ে আসবো। যাই হোক, ক্লাস 5টা ভালো করে দেখো। আজকে পুরো যেগুলো গ্যাপ আছে সেগুলো পুরো কিন্তু এই ক্লাসের মধ্যে হয়ে যাবে। তো প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ডি ব্রগলি রিলেশনশিপ আর হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। দেখো, ডি ব্রগলি রিলেশনশিপ নিয়ে আমি একটু কথা বলি। একটা ভাবো, আমি একটা ঢিল ছুটছি জোরে, ঠিক আছে? তো ঢিলটা যখন যায়, আমি সেটাকে কি বলবো বলো? ওয়েভ, তরঙ্গ বলবো না পার্টিকেল, কণা বলবো? কেউ বলবে পার্টিকেল, পার্টিকেলই হবে, কেউ তরঙ্গ বলবে না আশা করি। কিন্তু আমি যদি টর্চ লাইটের আলো ফেলি, টর্চ লাইটের আলো ফেললে কেউ বলবে হ্যাঁ পার্টিকেল বলবে না ওয়েভ বলবে, মানে একটু মুশকিলে পড়ে যাচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি দেখো, যেটা স্পিডটা বেশি বাট অত বেশি নয়, লাইটের স্পিড মানে বুঝতে পারছো কত বেশি? এত স্পিডে যাবে যে ওটা পার্টিকেল হলেও ওয়েভের মতো আচরণ করতে পারে, মানে কণা তরঙ্গের মতো আচরণ করতে পারে যখন খুব ভেলোসিটি বেশি হয়, স্পিড বেশি হয়, ঠিক আছে? তার মানে একই পার্টিকেলই স্পিডের উপর ডিপেন্ড করে কখনো কখনো তাকে ওয়েভ বলা যেতে পারে, কখনো কখনো পার্টিকেল বলা যেতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কাকে কখন পার্টিকেল ধরবো, কখন কাকে ওয়েভ ধরবো। সেই জন্য সব থেকে ভালো কাজ করেছেন ডি ব্রগলি। উনি কি করেছে, পার্টিকেলের জন্য যে ইকুয়েশন আর ওয়েভের জন্য যে ইকুয়েশন, দুটো ইকুয়েশনকে অ্যাড করে একটা নতুন ইকুয়েশন করেছে, যেটা সবার জন্যই খাটবে, পার্টিকেল হোক আর ওয়েভ হোক, আমার জানার দরকার নেই। তো আইনস্টাইন ইকুয়েশন তোমরা জানো, ফর পার্টিকেল ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, আর প্ল্যাঙ্কের যে ইকুয়েশন ই ইকুয়াল টু এইচ নিউ, দুটোকে দেখো জুড়ে দিয়েছে, দুটো ই কে জুড়ে দিয়েছে, জুড়তে কি হয়েছে, এমসি স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ। আর তোমরা জানো নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে এমসি স্কোয়ার ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, দুটো সি কেটে গেলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমসি। যেহেতু কি বললাম, পার্টিকেল হোক বা ওয়েভ হোক সবার জন্যই খাটবে, তাহলে আমরা ভেলোসিটি থেকে কেন সি ধরবো, ভি ধরে নেবো। তার মানে ল্যামডাটা ইকুয়াল টু আমি লিখতে পারি এইচ বাই এম ভি, দ্যাট ইজ ডি ব্রগলি রিলেশনশিপ, যেটা কিন্তু ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ বের করতে পারো মাস ভেলোসিটি বলে দিলে, এইচ এর ভ্যালু তো জানো। মানে এখান থেকে ছোট ছোট ম্যাথ দিতে পারে, থিওরিটিক্যাল কোশ্চেনও থাকতে পারে, মানে যে কোনো কারোর ক্ষেত্রে খাটতে পারে। মানে একই পার্টিকেল, মানে কোনো কিছু বডি পার্টিকেল হিসাবে কাজ করতে পারে, ওয়েভ হিসাবে কাজ করতে পারে, মানে মুদ্রার এপিট ওপিট, দ্বৈত সত্তা, ডাবল নেচার, ডুয়াল নেচার, ঠিক আছে, পার্টিকেল এবং ওয়েভের, ঠিক আছে? তো সেইটা নিয়ে কথা বলেছেন মেনলি ডি ব্রগলি। এখন আর একটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা কি? হাইজেনবার্গ বলছে দেখো, একটা নিউক্লিয়াসের চারিদিকে যে থাকে, সেল থাকে, অরবিট থাকে, কক্ষপথ থাকে, সেখানে তো ইলেকট্রনটা ঘোরে। ইলেকট্রনটা যখন ঘুরছে, ভালো করে বলো তো, বলো এই মুহূর্তে কোথায় আছে? এইখানে আছে, তুমি বলবে এই জাস্ট এখানে, বলি দেখো এখানে চলে গেছে। ঘুরছে মানে সবসময় তো তার পজিশন চেঞ্জ হচ্ছে, তাই না? পজিশন চেঞ্জ হচ্ছে না। আর মোমেন্টাম মানে কি, ভরবেগ চেঞ্জ হচ্ছে। তুমি বলে কি করে স্যার, ভর তো চেঞ্জ হয় না, বেগও তো চেঞ্জ হয় না, ভরবেগ মোমেন্টাম কেন চেঞ্জ হচ্ছে? মানে মাস ভেলোসিটি দুটোই তো চেঞ্জ হয় না। ভেলোসিটি চেঞ্জ না হলে, ভেলোসিটি তো ভেক্টর রাশি, মানে কি ডিরেকশনটা তো চেঞ্জ হচ্ছে। যখন এখানে থাকছে এই দিকে ডিরেকশন, আবার যখন এখানে আসছে এই দিকে ডিরেকশন, এখানে থাকছে যখন এই দিকে ডিরেকশন, ডিরেকশন চেঞ্জ হচ্ছে মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ধরে নেওয়া হবে। মাস ইন্টু ভেলোসিটি, ভর ইন্টু বেগ, যেটাকে আমরা বলছি পি দিয়ে এক্সপ্লেন করছি, ঠিক আছে? আর পজিশনটাকে আমরা ধরছি এক্স। তার মানে এত স্পিডে ঘুরছে, যার জন্য হাইজেনবার্গ বলছে পজিশন আর মোমেন্টাম দুটো একসাথে সঠিকভাবে নির্ণয় করা কোনোদিন পসিবল নয়, ভুল হবেই হবে, ত্রুটি থাকবেই, অনিশ্চয়তা থাকবেই, আনসার্টেনিটি থাকবেই, ঠিক আছে? মানে বলছে কি, মানে পজিশনের যে ভুলটা হবে, ত্রুটিটা যেটাকে হবে, সেটাকে বলছে ডেল এক্স, মানে ডিটারমাইনিং পজিশন আনসার্টেনিটি, সেটা হচ্ছে ডেল এক্স। মানে ডেল এক্স মানে হচ্ছে ডিফেক্ট অফ পজিশন, মানে যেটা ভুল বলছো আর কি। অ্যাকচুয়ালি ধরো তোমাকে জিজ্ঞাসা করো তোমার বয়স কত, তুমি বলে 16 বছর বয়স, কিন্তু বাস্তবে দেখা গেল 15 বছর 7 মাস, তাহলে ক মাস ভুল বললে বলো, 5 মাস ভুল বললে, তাহলে 5 মাসটা হচ্ছে কতটা আর কি ভুল, ত্রুটি, ঠিক আছে? পজিশন অরিজিনাল যা আর বলছো আর এক, তার মানে যে ডিফারেন্স, ভুলটা, সেটা হচ্ছে ডেল এক্স, মানে অবস্থান নির্ণয়ের ত্রুটি, হ্যাঁ, ডিফেক্ট অফ পজিশন। এটা ডিফেক্ট অফ মোমেন্টাম, মানে ভরবেগ নির্ণয়ের ত্রুটি। বুঝে গেল ব্যাপারটা? কি বলছে, দুটো ত্রুটির গুণফল, মানে মাল্টিপ্লিকেশনটা কি হচ্ছে, এইচ বাই 4 পাই তার সমান বা তার থেকেও বেশি হচ্ছে, ঠিক আছে? তার মানে ডেল এক্স হচ্ছে পজিশন ডিটারমাইনিং এ আনসার্টেনিটি বা ত্রুটি, ডিফেক্ট, আর এটা হচ্ছে মোমেন্টাম ডিটারমাইনিং এ কি হচ্ছে, ডিফেক্ট। দুটোর মাল্টিপ্লিকেশন বলছে এইচ বাই 4 পাই বা তার থেকে বড় বা সমান বলছে। এবার দেখো একটা কথা বলি,
পি মানে জানো তো মাস ইন্টু ভেলোসিটি, এটা লেখা যেতে পারে। এবারে কি দেখো, আমরা সাধারণত জানি মাসটার তো কোনো চেঞ্জ হয় না, সেই জন্য মাসের কিন্তু কোনো ডিফেক্ট হয় না, সেই জন্য মাসটাকে আমরা ডেলের বাইরে বের করে দিতে পারি। মানে এমটাকে যদি ডেলের বাইরে বের করে দেওয়া হয় তাহলে দেখো ইকুয়েশনটা চলে আসছে এইটা। তার মানে এটাও আর একটা ইকুয়েশন। কখন কি ইকুয়েশন ইউজ করবে, থিওরিটিক্যাল কোশ্চেন হোক ম্যাথমেটিক্যাল কোশ্চেন হোক, ডেল পি মানে ভরবেগ নির্ণয় অনিশ্চয়তা, আর ডেল ভি মানে বেগ নির্ণয় অনিশ্চয়তা, মানে ডিফেক্ট ইন ডিটারমাইনিং মোমেন্টাম যদি কোশ্চেন দেয় তখন ডেল পি, আর ডিফেক্ট ইন ডিটারমাইনিং অফ ভেলোসিটি যদি বলে তখন ডেল ভি। তখন কখন কোন ইকুয়েশন ইউজ করে তখন বুঝতে হবে। এটা কিন্তু পজিশন ডিটারমাইনিং ডিফেক্ট সেটা দুটোতেই সেম আছে, বুঝে গেল? কখন কোনটা ইউজ হবে তুমি নিজে বুঝিয়ে যাবে। এই হচ্ছে ইকুয়েশন, এগুলো হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। নেক্সট একটা কথা আসছে দেখো, শেপ অফ সাবসেল, উপকক্ষের আকৃতি। অ্যাকচুয়ালি উপকক্ষ, কক্ষপথের মধ্যে তো উপকক্ষ থাকে, মানে সেলের মধ্যে সাবসেল থাকে। একটা 4 নম্বর সেল, এটা যেমন এঁকেছি দেখো 4 নম্বর সেল এঁকেছি, 4 সেল, মানে n = 4। n = 4 হলে জানো নিশ্চয়ই l = 0 1 2 3। 0 মানে s, 1 মানে p, 2 মানে d, 3 মানে f। 4 নম্বর সেলের আছে মানে 4s 4p 4d 4f। এই 4টে সাবসেল দেখো, 4 নম্বর সেলের মধ্যে 4টে সাবসেল এইভাবে থাকে। কেউ ইলেকট্রিক্যাল, কেউ একটু কম ইলেকট্রিক্যাল, কেউ আরো কম ইলেকট্রিক্যাল, কেউ আবার গোল। মানে সব থেকে ইলেকট্রিক্যাল কে, কার ইলেকট্রিসিটি মানে উৎকেন্দ্রতা কার বেশি, মানে কে বেশি উপবৃত্ত হয়েছে দেখো 4s-টা, আর সার্কুলার হয়ে গেছে, বৃত্ত হয়ে গেছে দেখো 4f। সবসময় মনে রাখো প্রথমটা হচ্ছে উপবৃত্ত হবে আর লাস্টেরটা হচ্ছে তোমার সার্কুলার মানে বৃত্তাকার হবে। 3 নম্বর কক্ষে থাকে 3s 3p 3d, 3dটা হবে সার্কুলার, 3s-টার উৎকেন্দ্রতা সব থেকে বেশি। এটা কিন্তু ভাবতে হবে। কি করে হলো, কেন হলো একটু বলে দিই শুনে নাও। k = l+1। দেখো অ্যাকচুয়ালি আমি যদি l এর ভ্যালুটা 0 বসাই তাহলে 0+1 মানে k এর ভ্যালু কত 1, n এর ভ্যালু তো 4, তাহলে 4/1 a/b এর ভ্যালু, ঠিক আছে। তারপরেরটায় 4s এর হলো 4p এর ক্ষেত্রে কি হচ্ছে, p এর ক্ষেত্রে তো l এর ভ্যালু 1, তাহলে 1 + 1 করলে 2 হচ্ছে, তাহলে 4/2 a/b এর ভ্যালু। তারপরেরটা a/b এর ভ্যালু হচ্ছে 4/3, তারপরেরটা a/b এর ভ্যালু হচ্ছে 4/4। a আর b টা কি বলতো, একটা সার্কুলারের এই সরি ইলিপ্টিক্যাল শেপের, এইটাকে বলা হচ্ছে a আর এইটাকে বলা হচ্ছে b। তাহলে দেখো সব থেকে a বেশি b এর সাপেক্ষে এইটা, ওই জন্য দেখো বেশি উৎপন্ন হয়ে আছে। তারপরে আস্তে আস্তে দেখো দুটোই সেম হয়ে যাচ্ছে 4 4। তার মানে কি দুটোই সেম হয়ে গেলে তখন a b সমান হয়ে গেলে সেটা সার্কুলার হয়ে যাবে, যেটা সার্কুলার হয়ে গেছে। আস্তে আস্তে যত দেখো যাচ্ছে নিচের দিকে, অর্থাৎ 4s এর থেকে 4p থেকে 4d থেকে 4f পর্যন্ত আস্তে আস্তে দেখো m টা তো ফিক্সড হয়ে আছে, l এর মানটা চেঞ্জ হচ্ছে বলে k এর মান চেঞ্জ হচ্ছে, আর k এর মান চেঞ্জ হচ্ছে বলে a/b এর ভ্যালুটা আস্তে আস্তে ইকুয়ালের দিকে যাচ্ছে। যত একদম ইকুয়াল হলে সেটা কিন্তু সার্কুলার হয়ে যাচ্ছে, ঠিক না? এটা একদিন জানতে হবে। আর একটা কথা, নাম্বার অফ লাইন স্পেকট্রা। দেখো একটা আমি কথা বলি, ধরো তোমাকে আমি বললাম যে এটা ধরো 5th অরবিট, এটা ধরো 4th অরবিট, এটা ধরো 3rd অরবিট, এটা ধরো 2 অরবিট। আমি বললাম 5 নম্বর থেকে 2 নম্বরে যদি কোনো ইলেকট্রন ফিরে আসে কত ভাবে ফিরে আসতে পারে? কেউ বলবে 5 থেকে ডাইরেক্ট 2 স্যার, কেউ বলবে 5 থেকে 4 এ গেল, 4 থেকে 3 এ, 3 থেকে 2 এ, কেউ বলবে 5 থেকে 4 এ গিয়ে 4 থেকে 2 এ, কেউ বলবে 5 থেকে 3 এ, 3 থেকে 2 এ। তাই এতগুলো পসিবিলিটিস আছে। তাহলে স্পেকট্রা কটা? 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, 6 রকম, 7 রকম, 8 রকম। কিন্তু দেখো একই রকমের দুবার হয়ে গেছে, 3 থেকে 2 দুবার হয়ে গেছে, আর কি 5 থেকে 4 দুবার হয়ে গেছে। তাহলে 8 রকম থেকে 2 রকম বাদ দাও, কত হচ্ছে 6 রকমের স্পেকট্রা। কিন্তু এটা 5 থেকে 2 বলে তুমি বের করতে পারছো। যদি তোমার বলে 24 থেকে 5 কত বড়, তুমি ক্যালকুলেশন করবে কি করে? যেন এই ফর্মুলাটা তোমার লাগবে। এখানে দেখা যাবে 5 থেকে 2 তো n2 এর জায়গায় 5 বসাবে আর n1 এর জায়গায় 2 বসাবে। 5 - 2 5 - 2 + 1/2, তাহলে কত হচ্ছে 3 × 4/2, 2 2 কেটে গেল, কত হলো 6। এর 6 নাম্বার অফ স্পেকট্রা বললাম। কতগুলো লাইন স্পেকট্রা এই ক্যালকুলেশন করে ফেলছো, ঠিক না? তো নেক্সট টপিক, এটাই লাস্ট টপিক, অরবিটাল শেপ, কক্ষকের আকৃতি। অ্যাকচুয়ালি কক্ষক বা অরবিটাল কত রকমের হয়? s p d f। সমস্ত s অরবিটাল গুলো গোলাকার, ঠিক আছে, শেপ হয়। p গুলো ডাম্বেল, d গুলো ডাবল ডাম্বেল, s দেখো গোল, p দেখো ডাম্বেল হয়েছে, d গুলো এগুলো। s এ একটা ছবি p তে, তাহলে s এ তে একটাই কক্ষক হয়। p এ কটা? 3টে। একটা x অ্যাক্সিস বরাবর আছে বলে এটাকে px বলছি, এটা y অক্ষ বরাবর আছে py, আর এটাকে বলছি pz। এবার দেখো একটা কথা বলি, এটা 1s, এটা 2p কেন? s তো 1 থেকে শুরু হয়, p কি 1p হয়? p 2 থেকে শুরু হয়, 2p লিখেছি। আবার d 3 থেকে শুরু হয় বলে 3d গুলো লিখেছি। মানে ফার্স্ট যেগুলো শুরু হয় s p d সেগুলো লিখেছি, বুঝতে পারলে ব্যাপারটা? d আবার এতগুলো হয়। এটা এইটা যদি x অক্ষ ধরো, এটা যদি y অক্ষ ধরো,
তাহলে এক্স আর ওয়াই এর মাঝখান দিয়ে ইলেকট্রন যাচ্ছে বলে এটাকে বলবো ডি এক্স ওয়াই। এটাকে যদি এক্স ধরো, এটাকে যদি জেড ধরো, তাহলে এটাকে বলবো ডি এক্স জেড। এটাকে যদি ওয়াই ধরো, এটাকে যদি জেড ধরো, তাহলে এটাকে বলবো ডি ওয়াই জেড। এইটা এক্স আর এটাকে যদি ওয়াই ধরো, তাহলে এটাকে বলবো ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এটা জেড ধরলে এর নাম ডি জেড স্কোয়ার। দেখো এতগুলো অরবিটাল, এটা পি এক্স পি ওয়াই পি জেড। বুঝতে পারছো? তার মানে ইলেকট্রন যখন ঘুরছে, ভালো করে দেখো, এসি এরকম ভাবে ঘুরছে, ঠিক না? পিতে কিরকম ভাবে ঘুরছে, পিতে এরকম ভাবে ঘুরছে, এরকম ভাবে ঘুরছে। ডিতে কিরকম ঘুরছে, ডিতে এরকম ভাবে ঘুরছে, এরকম ভাবে ঘুরছে, ডাম্বেল করে। বুঝতে পারলে না? এবার যখন ঘুরছে তখন একটা বোঝার চেষ্টা করো, ইলেকট্রন এখানে ঘুরছে মানে তুমি বলো এক্স আর ওয়াই, এইটা এক্স অ্যাক্সিস মানে এটাও এক্স অ্যাক্সিস, এটা ওয়াই মানে এটাও ওয়াই। সব কটাই যেখানে যেখানে ইলেকট্রন ঘুরছে তবে এক্স আর ওয়াই এর মাঝখান দিয়ে যাচ্ছে, ওই জন্য এক্স ওয়াই। আর এখানে দেখো ইলেকট্রন গুলো পুরো এক্স আর ওয়াই এর ওপর দিয়ে যাচ্ছে, দেখো পুরো এক্স আর ওয়াই এর ওপর দিয়ে, ওই জন্য নাম ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। নামগুলো একটু বুঝতে হবে। তো এগুলো ফার্স্ট অরবিটাল, এস এর ক্ষেত্রে 1s, পি এর ক্ষেত্রে 2p, ডি এর ক্ষেত্রে 3p। এগুলো সেকেন্ড অরবিটাল, মানে 1s এর পরে সেকেন্ড কি হয় 2s, 2p এর পরে কোন p হয় 3p, আর 3d এর পরে কোন d হয় 4d। ফার্স্ট অরবিটাল এগুলো লিখেছি। অ্যাকচুয়ালি একটা জিনিস বলবো আমরা রেডিয়াল নোড নিয়ে, ব্যাপারটা বলি শোনো। অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রন থাকে না, নিউক্লিয়াস। আস্তে আস্তে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়তে 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 এখানটায় ম্যাক্সিমাম হয়, হ্যাঁ কি না বলো? আবার লাস্টে ইনফিনিটিতে গিয়ে জিরো হয়ে যায়। এখানেও সেম পি অরবিটাল, এটা নিউক্লিয়াস মানে জিরো ইলেকট্রন থাকবে না। তারপর আস্তে আস্তে বাড়তে 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 এইখানটা ম্যাক্সিমাম হয়। তার মানে একটা করে ম্যাক্স পাচ্ছ। তুমি যেন ভেবো না এইদিকে একটা ম্যাক্স এদিকে একটা ম্যাক্স, এগুলো লোভ, এগুলোকে লোভ বলে। যেমন দুটো লোভ, এদের আবার কটা করে লোভ, 4টে করে লোভ। কিন্তু ম্যাক্সিমাম একটা পয়েন্ট, মানে এই যে এটা একটা ম্যাক্সিমাম, এটা একটা ম্যাক্সিমাম যেন বলবো না, মানে এরকম ভাবে ঘুরছে মানে একটাই ম্যাক্সিমাম ধরবো। এরও তাই 4টে লোভ, বাট ম্যাক্সিমাম একটাই। এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এইটা বলো। এখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা বেশি, মানে ম্যাক্সিমাম পয়েন্ট, এখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা বেশি বলছো, ঠিক আছে? তোমার এগুলোতে জিরো, নিউক্লিয়াসে জিরো, নিউক্লিয়াসে জিরো, আর এখানে ম্যাক্স হলো সবগুলো একই ভাবে। এবার এইগুলো একটু খেয়াল করে দেখো তো, নিউক্লিয়াসে জিরো, ম্যাক্স, আবার মাঝখানে দেখো এখানে ডট 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 ডট, মানে এখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা জিরো, যেটাকে আমরা রেডিয়াল নোড বলছি বা নোড বলে এমনি নর্মাল। আবার আস্তে 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 আবার একটা ম্যাক্সিমাম পাচ্ছ। এখানেও সেম কেস, দেখো নিউক্লিয়াসে জিরো, আস্তে আস্তে ম্যাক্সিমাম, একটা নোড, আবার আবার লাস্টে গিয়ে আবার ইলেকট্রন ম্যাক্সিমাম পাচ্ছ। তাহলে দেখো এখানে একটাই ম্যাক্সিমাম পাচ্ছি, এখানে দুটো ম্যাক্সিমামের মাঝখানে একটা করে নোড পাচ্ছ, যেখানে ইলেকট্রন থাকে না। সব করে ডি এর ক্ষেত্রে সেম, দেখো ডি এর ক্ষেত্রে 4টে লোভ হতে পারে, বাট দেখো ম্যাক্সিমাম দেখো একটা পাচ্ছ, আবার নোড, তারপর আবার ম্যাক্সিমাম, মানে প্রত্যেকটা দুটো ম্যাক্সিমাম পয়েন্টের মাঝখানে একটা করে নোড পাচ্ছ। সে পি শেপ হোক আর ডি শেপ হোক আর এস শেপ হোক, প্রথম অরবিটাল গুলোর কোনো নোড নেই। দ্বিতীয় অরবিটাল গুলো দেখো প্রত্যেকের একটা করে নোড আছে, তাই না? প্রত্যেকের একটা, এটা যেন 4টে নোড ভেবে ফেলো না। এরকম ভাবে স্ট্রাকচার বলে ঘুরছে বলে এরকম ভাবে নোড, কিন্তু এই জায়গাটা, এই জায়গাটা নোড, এই জায়গাটা ম্যাক্সিমাম পয়েন্ট, ঠিক আছে? মানে এইটা একটা দুটো তিনটে চারটে নয়, কিন্তু একটাই নোড, মানে এরকম ভাবে ঘুরছে যখন, ঠিক আছে? তো এইটা পরের গুলো আগে। এবার তারপরটা যেমন যাবো 3s যখন যাবো তখন আবার দুটো নোড, এও তাই 4p যখন যাবো দুটো নোড, এর যখন 5d তে যাবো দুটো করে নোড। তাহলে ভালো করে দেখো, আমি যদি ফর্মুলা ফেলি n-l-1, ধরো 2s এর ক্ষেত্রেই ভাবো, n এর ভ্যালু 2, l কত, s এর l 0, -1 মানে কত হচ্ছে একটা। দেখো রেডিয়াল নোড হচ্ছে একটা, যে কটা রেডিয়াল নোড ম্যাক্সিমাম পয়েন্ট তার থেকে এক বেশি, ওই জন্য ম্যাক্সিমাম পয়েন্ট দেখো দুটো, ঠিক না? তো এইভাবে ব্যাপারটা হচ্ছে। এই গেল রেডিয়াল নোডের ব্যাপার। আর এক ধরনের নোড হয় যেটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড, যার ফর্মুলা হচ্ছে এল, অ্যাঙ্গুলার নোডের সংখ্যা। এটা কি, এস এর অ্যাঙ্গুলার নোড হয় না, পি আর ডি এর হয়। পি এর একটা, ডি এর দুটো। কেন? যার এল এর ভ্যালু যত, মানে পি এর এল এর মানে এক, ওই জন্য একটা অ্যাঙ্গুলার নোড, আর ডি এর এল এর ভ্যালু 2, ওই জন্য অ্যাঙ্গুলার নোড দুটো। ব্যাপারটা কি, ধরো পি এক্স বলছি, পি এক্স মানে ইলেকট্রনটা দেখো এক্স অক্ষ বরাবর ঘুরছে, তাহলে এক্স অক্ষ বরাবর ঘুরছে মানে এরম বরাবর ঘুরছে, তাহলে ওয়াই আর জেড এই তল বরাবর কিন্তু ইলেকট্রন পাবে না। মানে এখানটা একটা ব্যাপার, রেডিয়াল নোড যা পড়েছো। অ্যাঙ্গুলার নোড ব্যাপারটা কি হচ্ছে, অ্যাঙ্গুলার নোড মানে এই বরাবর ইলেকট্রন যে ঘুরছে এক্স অ্যাক্সিস বরাবর, এখানটা যদি আমি এই যেখানটা ঘুরছে সেখানটা যদি আমি এরম ভাবে একটা কিছু ফেলে রাখি, ওর ওপর দিয়ে এরম চলে যাবে, হ্যাঁ কি না? কিন্তু আমি যদি এরম ভাবে রাখি, ওখানে কিন্তু ইলেকট্রন যাবে না। মানে বলতে চাইছি এক্স অক্ষ বরাবর যেহেতু ঘুরছে, এক্সটাকে বাদ দিলে ওয়াই জেড তলে কোনো ইলেকট্রন পাবে না, সেটাকে বলছি অ্যাঙ্গুলার নোড। ওই জন্য পি এক্স এর অ্যাঙ্গুলার নোড ওয়াই জেড প্লেন, পি ওয়াই এর এক্স জেড প্লেন, পি জেড এর ওয়াই এক্স ওয়াই প্লেন, ডি ওয়াই জেড এর আবার দুটো প্লেন, এক্স ওয়াই আর এক্স জেড প্লেন। প্রত্যেকটা দেখো এদের দুটো করে আছে, এদের একটা করে প্লেন আছে, যেগুলোকে অ্যাঙ্গুলার নোড বলছি।
তাহলে রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে এটা, আর অ্যাঙ্গুলার নোডের সংখ্যা হচ্ছে এটা। তাহলে টোটাল নোড কত হবে? টোটাল নোডের সংখ্যা হচ্ছে n-1। যে কোনো কোশ্চেন এখান থেকে দিতে পারে, করে নেবে। টোটাল পুরো কমপ্লিট স্ট্রাকচার অফ অ্যাটম পুরো চ্যাপ্টার। একদম চ্যানেলে ফোকাস রাখো, পরের একদম মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আবার ফিরছি। ঠিক আছে, সামনের দিন আবার দেখা হবে। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।